তাদের এক ধরনের বায়াসনেস খুব ক্লিয়ারলি বোঝা যায়। সেই যে শঙ্কা যে থেকে কি গণমাধ্যম বেরোতে পারল? ফেয়ারনেস এর একটা অভাব তখন দেওয়া কিন্তু হলো। আমরা সরকারকে খুব একটা অ্যাক্ট করতেও দেখি নাই। এই বাম, ডান এগুলি হেল্পফুল না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কথা চলুক পডকাস্টে। আমাদের আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি ডক্টর সালমান আল আজামি। তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি একাডেমিশিয়ান এবং অথর। একই সাথে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির প্রফেসর গোলাম আজমের সন্তান। ডক্টর সালমান আল আজামি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলুকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। শুরুতে যে প্রশ্নটা করতে চাই, আপনি একজন আহ, রাজনৈতিক পরিবারের সন্তান। আপনি রাজনীতিতে এলেন না কেন? দেখেন, রাজনীতি তো কোনো হেরিডিটারি জিনিস না। এবং এটার অটোমেটিক রাইট কারো নাই যে আমার বাবা রাজনীতিবিদ ছিলেন দেখে আমাকে রাজনীতি করতে হবে। আল্লাহ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আল্লাহ বিভিন্ন যোগ্যতা দিয়েছেন। আমি যদি মনে করি আমার নিজেকে যদি আমি কিছুটা মূল্যায়ন করি, আমি বলব আমি একজন রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু রাজনীতি করার যোগ্যতা আমার একেবারে শূন্য। সুতরাং যেহেতু আমার আর রাজনীতি করার যোগ্যতা নেই, আমি এই লাইনে আসিনি। মানে আপনি রাজনীতি বিশ্লেষণ এবং রাজনীতি মাঠে করা এই দুইটাকে আলাদা করে দেখছেন। অবশ্যই, কারণ বিশ্লেষণ, আমি একজন একাডেমিক মানুষ, পড়াশোনা করি, গবেষণা করি এবং রাজনীতি ভালোভাবে ফলো করি। বাংলাদেশের রাজনীতি, ব্রিটিশ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, আমি এটা নিয়ে লেখালেখি করি। আমার রিসার্চ পেপার আছে। কিন্তু সেটা হচ্ছে একটা হচ্ছে একাডেমিক সাইড থেকে রাজনীতিকে দেখা, বিশ্লেষণ করা, আর রাজনীতি নিজে করা। এটা এটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যেই বিষয়গুলো নিয়ে লেখালেখি করেন কিংবা বিশ্লেষণ করেন সেগুলো নিয়েই মূলত আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু পেছনে ফিরে যেতে চাই। আপনি বাংলাদেশেই পড়াশোনা করেছেন, বাংলাদেশেই বড় হয়ে উঠেছেন। একটা সময় আপনাকে দেশ ছাড়তে হয়েছিল পলিটিক্যাল টার্বুলেন্সের কারণে। ঠিক কী পরিস্থিতিতে আপনাকে দেশ ছাড়তে হয়? আমি যদি বলি দেশ ছাড়তে, আমি আমি দেশে ১ম দেশ ছাড়ি হলো, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম। কিন্তু এখানে আমি যেহেতু প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে, এই অপরাধে আমাকে তারা একটা একটা ঘটনা ঘটেছিল। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের একটি সংঘর্ষ হয়েছিল ১৯৮৯ সালের অগাস্টে। এবং এর ফলে আমাকে আর তারা ওই ইউনিভার্সিটিতে আমার যাওয়াটা নিরাপদ ছিল না। আ সেই সেই কারণে আমাকে দেশ ছাড়তে হয় এবং আমি পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স করি, পিএইচডি করি। হুম। পরে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে এখানে আমি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম। কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমার পড়ানোর সুযোগ ছিল না। এটাও পলিটিক্যাল কারণে। তো মানে এরপরে আপনি কি আমি আপনি কি আসলে আপনি কি ইংল্যান্ডে চলে জাহাঙ্গীরনগরে আসি। তখন কি মানে শিবিরের রাজনীতি করতেন নাকি শুধুমাত্র না, আপনার পারিবারিক পরিচয়ের কারণে? শুধুমাত্র পারিবারিক। আমি সবসময় আমি ঢাকাতেই আমি সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। আমি কখনো পলিটিক্যাল এক্টিভিটিস এ ছিলাম না। কিন্তু যেহেতু আমি জাহাঙ্গীরনগরে সবাই আমাকে চিনত গোলাম আজম সাহেবের ছেলে হিসাবে, এবং মানে মাঝে মাঝে আমার দিকে তাকাতো, একটু উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু কখনো আমাকে শারীরিকভাবে কেউ কখনো অ্যাটাক করে নাই। কিন্তু যেহেতু একটা সংঘর্ষ হলো, আমি আসলে জানতাম না। আমি পরদিন বাসে উঠি। অ্যা ঢাকাতেই থাকতাম, আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকতাম না। বাসে ওঠার পরে আমি শুনলাম যে একটু প্রবলেম হয়েছে। তখন আমার এক ফ্রেন্ড আমাকে নামিয়ে দেয় যে অ্যা সে মনে করল যে আমার সিকিউরিটি প্রবলেম হতে পারে, এবং অ্যাকচুয়ালি তাই হয়েছিল। প্রতিটি বাসে তারা আমাকে খুঁজেছিল। তো আল্লাহর রহমতে আমি বেঁচে যাই আরকি। যদি আমি ওইদিন বাসে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যেতাম, আমি জানি না কি হতো আমার। তো এরপরে আর আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তো আমি এরপরে আলীগড়ে চলে যাই আরকি। আপনি একটা দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন। বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতা। জি, আপনি স্পোর্টস জি। এডিটরও ছিলেন। ক্রীড়া রিপোর্টিং করেছেন। সাংবাদিক হিসেবে এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমকে কিভাবে বিশ্লেষণ করেন আপনি? বাংলাদেশের গণমাধ্যম, আসলে আমি তো মিডিয়া নিয়ে রিসার্চ করি। এখানকার গণমাধ্যম নিয়েও রিসার্চ করি। আমার মেইন রিসার্চ এক্সপার্টিজ হচ্ছে মিডিয়া, পার্টিকুলারলি ইসলামোফোবিয়া ইন দ্য মিডিয়া। আসলে মিডিয়ার একটা বড় প্রবলেম হচ্ছে যে এটা তো আজকের প্রবলেম না। সব সব দেশেই এই প্রবলেম। সেটা হচ্ছে যে মিডিয়া ইস ওন্ড বাই ইন্ডিভিজুয়ালস এবং বিজনেস এন্টারপ্রাইজেস। যখন একটা মানে বিজনেস এন্টারপ্রাইজ কিংবা কোনো বড় ব্যবসায়ী একটা মিডিয়া কোম্পানি ওন করে, তখন তাদের মানসিকতা, তাদের চিন্তাধারা এটা তাদের সাংবাদিকদেরকে প্রভাবিত করে বা প্রতিবেদন করতে তারা বাধ্য করে। এবং আপনি নম চমস্কি এবং হারমানের একটা খুব ফেমাস বুক আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট।
এবং ওখানে তারা একটা মডেল বলেছে প্রপাগান্ডা মডেল। এটার মধ্যে ১ নম্বর যেটা প্রপাগান্ডা মডেলের ইয়াটা হচ্ছে যে মিডিয়ার যখন রিপ্রেজেন্ট করে কোনো একটা নিউজ মানুষের কাছে জানায়, ৫ টা ফিল্টারের পরে এটা আসলে মানুষের কাছে পৌঁছায়। এই ৫ টা ফিল্টারের কারণে সঠিক নিউজ মানুষের কাছে যায় না। এবং ১ নম্বর হচ্ছে মিডিয়া ওনারশিপ। এবং আমাদের দেশে দেখেন আমাদের দেশের নিউজ মিডিয়াগুলি বিশেষ করে টেলিভিশন মিডিয়াতে বিশেষ করে যেটা হয় যে যখন যে সরকার আসে বা যে সরকার আসার সম্ভাবনা থাকে তখন ওই মিডিয়া তাদের কাছেই চলে যায়। এখন বাংলাদেশে হাসিনার সময় টিভি চ্যানেলগুলি যেভাবে হাসিনার তোষামোদী করত, এখন রাতারাতি তারা এখন বিএনপির মিডিয়া হাউস হয়ে গেছে। না, কিন্তু বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এখন তো ক্ষমতায় ডক্টর ইউনূসের নাই সরকার। কিন্তু বিএনপি মোনা এবং বিএনপির পলিটিশিয়ানরা বিভিন্ন মানে মিডিয়া হাউসের নেতৃত্বে চলে এসেছেন। এটা 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 ওপেন সিক্রেট। তো এটার কারণে বিএনপির প্রতি বিশেষ আপনি আপনি চিন্তা করে দেখেন যে মানে কোন লিডারের মেয়ে আসছে, সে কোথায় কি করছে, কি করছে না করছে, আম কার কতটুকু সিম্পলিসিটি, কার কি আমাদের এখন একটা নির্বাচন যাচ্ছে, এই পিছনে আমাদের মিডিয়ারা লাইভ টেলিকাস্ট করছে, এই কভারেজ দিচ্ছে। তো মানে একটা ফেয়ারনেস এর একটা অভাব এবং আমাদের আমি বলব না আমাদের সাংবাদিকদের মধ্যে ভালো সাংবাদিক নেই, অনেক ভালো সাংবাদিক আছেন। কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধতা অনেকেরই আছে এবং তারা মিডিয়া হাউসের বাইরে যেতে পারেন না। আবার ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাও আছে। সুতরাং আমি বলব যে আমাদের দেশের সাংবাদিকতার স্ট্যান্ডার্ড কখনোই আমি খুব ভালোভাবে ভালো মনে করিনি। এবং আপনি দেখেন এখন বর্তমানে আমি তো স্পোর্টস সাংবাদিক ছিলাম, স্পোর্টস বেশি ফলো করি। এই ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে এবং এটাতে আপনি দেখবেন যে আমাদের বেশ কিছু সাংবাদিক তাদের কাজই হচ্ছে আমাদের বিসিবিকে সমালোচনা করা কিংবা একটু ভিউ পাওয়ার জন্য কনটেন্ট তৈরি করা। এগুলির মাধ্যমে আমাদের প্রকৃত সাংবাদিকতায় একটা 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 স্ট্যান্ডার্ডের আমি অভাব পরিলক্ষিত হচ্ছে। এবং আপনি দেখেন টক শো গুলি, পার্টিকুলারলি টিভি চ্যানেলের টক শো গুলিতে আপনি দেখবেন যে উপস্থাপকদের এবং উপস্থাপক এবং উপস্থাপিকা যারাই আছেন তাদের এক ধরনের বায়াসনেস খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তারা কোনো গেস্টদেরকে খুব বেশি রকমের ডিস্টার্ব করেন, কথা বলতে দেন না, কাউকে কাউকে কথা বলতে দেন এবং তাদের যে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে ইনডাইরেক্টলি এটা বোঝা যায়। তো সুতরাং এই যে সাংবাদিকতার যে একটা বেসিক এথিক্স যেটা এটার অভাব আছে বলে আমি মনে করি। আপনি যেই এথিক্সের কথা বলছেন কিংবা যে স্ট্যান্ডার্ডের কথা বলছেন, সেইটা না থাকার ফলে শুধু একটাই কারণ না, আরো অনেকগুলো কারণ। কিন্তু সেই অনেকগুলো কারণের অন্যতম কারণ হচ্ছে এই গণমাধ্যমের স্ট্যান্ডার্ড কিংবা এথিক্স। তার বিরুদ্ধে দাঁড়িয়েই তো জুলাই আগস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানটা হলো। তারপরে ১৭ মাসে গণমাধ্যমের অবস্থা কি দেখলেন? পরিবর্তন কি দেখলেন? কিছু পরিবর্তন এসেছে। আমি যে মনে করি যে এখন তো গণমাধ্যম সবার আ আ মানে সব রাজনৈতিক দলের ব্যাপারে তারা নিউজ দেয়। এবং আমি বলব না যে তারা একক। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় নেই। সুতরাং সেই অনুযায়ী তারা কিছুটা তো নিরপেক্ষতা তারা রাখছেন হুম। এবং তারা সব রাজনৈতিক দলকেই রিপ্রেজেন্ট করছেন। আগে যেমন একটি রাজনৈতিক দল ছাড়া আর কিছুই পাওয়া যেত না এবং অন্যান্য রাজনৈতিক দলকে গালাগালি করা হতো। এখন সেটা নেই। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে মানে বিএনপি তারা ধারণা করছে ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসবে ধরে নিয়ে অলরেডি এক ধরনের বায়াসনেস এর লক্ষণ দেখা যাচ্ছে। সেটা যদি আল্টিমেটলি হয় এবং আমাদের পূর্ববর্তী সময়কার এই ইমিডিয়েট পাস্ট কিংবা তারও আগে আমাদের নিউজ মিডিয়া যেভাবে মানে সরকারি দলের একটা গণমাধ্যম হিসাবে সরকারি দলের মাউথপিস হিসেবে মোস্টলি কাজ করতেন। এবং এমনকি আপনার প্রাইভেট মিডিয়া কোম্পানি হাউসগুলিও। তো সেটার আমার একটা আশঙ্কা হচ্ছে যে এই ধরনের দিকে চলে যেতে পারে। এটা তো ধরেন আম আপনি একটা পলিটিক্যাল বায়াসনেস এর কথা বলছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হুম, হুম। গণমাধ্যমগুলো কি সেই যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়, সেইটাও কি অ্যাচিভ করতে পারল বাংলাদেশ? কারণ আমরা অনেকটা পেরেছি। আমরা গণমাধ্যমের ভবন পুড়িয়ে দিতে দেখেছি, আমরা গণমাধ্যমের নিচে জিয়াফত করতে জি, দেখেছি। জি, সেই জি, জি, শঙ্কা জি। থেকে কি গণমাধ্যম বেরোতে পারল যে আমি এটা ইম্পার্শিয়াল জার্নালিজম করলে আমি সেফ থাকব? এটা আপনার ২ টা সাইড বললেন। একটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিছু করা হয়েছে কিনা। এবং আমি এটার মধ্যে মনে করি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। মানে সবই তো পারফেক্ট না। কিন্তু বলতে পারি যে এই আন্তর্জাতিক সরকারের সময় বাংলাদেশের ইতিহাসে সংবাদ মাধ্যমগুলি সবচেয়ে নিরাপদভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে এবং তারা করছে।
আরেকটা সেট যেটা বললেন, যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং এইটা একটা বড় ধরনের প্রবলেম। এবং ওসমান হাদির শাহাদাতের পরে যেটা হলো, 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' পত্রিকায় এবং আগুন তখন দেওয়া কিন্তু হলো। আমরা সরকারকে খুব একটা অ্যাক্ট করতেও দেখি নাই। এটা করা উচিত ছিল। এটা সরকারের ব্যর্থতা। আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার যে সদ্য স্বপ্রণোদিত হয়ে এই পত্রিকাগুলিকে সেন্সর করার চেষ্টা করেছে যেটা আগে ছিল, সেটার কোনো আ মানে প্রমাণ আমি দেখিনি। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে সরকার এই ব্যাপারে আরো কঠোর অবস্থানে যাওয়া উচিত ছিল এবং ওই পত্রিকাগুলিকে নিরাপদ রাখা এবং ওদের সাংবাদিকদের নিরাপদে রাখা আ উচিত ছিল। দেখেন 'প্রথম আলো', 'ডেইলি স্টার' সম্পর্কে আমার পার্সোনাল রিজার্ভেশন, আমার রিসার্চ, আমি এটার ব্যাপারে আমার কিছু কাজও আমি করেছি। আমার যথেষ্ট রিজার্ভেশন আছে। কিন্তু আমি I will fight to my death to support their independence এবং তাদের জার্নালিস্টিক ইন্ডিপেন্ডেন্স। এবং এটা হচ্ছে আমাদের দেশের, আমরা নতুন বাংলাদেশ যেটা করতে চাই, এটা খুবই ইম্পোর্টেন্ট। এবং যে সরকারই এরপরে ক্ষমতায় আসবে, অন্ধ্রপ্রদেশ সরকারের হয়তো অনেক দুর্বলতা ছিল, তারা কোনো রাজনৈতিক শক্তি না হওয়াতে তাদের ইমপ্লিমেন্টেশন এবং পুলিশ তাদের হয়তো কোঅপারেট এভাবে সবসময় করেনি। কিন্তু যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের সবচেয়ে বড় একটি কাজের একটি হবে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। কারো কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কোনো সমস্যা থাকে, সেটা পজিটিভ কাজের মাধ্যমে এবং তাদেরকে irrelevant করে দাও। কিন্তু ডু নট অ্যাটাক দেম। তাদেরকে এবং এটা কখনো কোনো গণতান্ত্রিক সিস্টেমে কোনো মানে সাংবাদিকদের উপর আঘাত করা, সংবাদপত্রকে পুড়িয়ে দেওয়া। এটা তো একেবারে, আমি যেটা করি, যারা এটা করেছে তারা হিতে বিপরীত হয়েছে। এটা তাদের উদ্দেশ্য কি ছিল আমি জানি না। কিন্তু এই উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে থাকুক, এই উদ্দেশ্য সফল হয়নি। এবং এভাবে কখনো কোনো পত্রিকাকে অ্যাটাক করে কেউ কারো কিছু অ্যাচিভ করতে পারবে না। সবাইকে উন্মুক্তভাবে সাংবাদিকতা করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত এবং জনগণই বুঝবে যে কার সাংবাদিকতা ভালো আর কার সাংবাদিকতা ভালো নয়। এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। মানে লেট দ্য পিপল ডিসাইড। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমি একটু সরাসরি রাজনীতিতে আসি। বাংলাদেশে ধরেন আগেও শোনা যেত, এখন একটু বেশি শোনা যায় ডানপন্থা, বামপন্থা, মধ্যপন্থা। বাংলাদেশ আসলে কোন পন্থার আপনার মনে হয়? কিংবা বাংলাদেশের কোন পন্থায় থাকা উচিত? বাংলাদেশের মানুষের কোন পন্থায় থাকা উচিত? আমি আমি এটা মানে এভাবে বলব যে, ফর এক্সাম্পল কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মুসলমানদেরকে বলেছেন যে, তোমাদের একটি মধ্যমপন্থী জাতি হিসেবে আমি তৈরি করেছি। এখন এই মধ্যমপন্থার ডেফিনিশন আমরা যেভাবে দেওয়া হয় ওইটার ব্যাপারে আই ডোন্ট নো। এই মধ্যমপন্থা হচ্ছে যে, এই আমরা একটা এমন পরিবেশে থাকবো সেখানে আমার মানে যেটা মানে আমি রাজনীতি সবার কাছে তুলে ধরবো, অন্যরা অন্যদের রাজনীতি তুলে ধরবে। এই বাম, ডান, এগুলি হেল্পফুল না। এই টার্মিনোলজি এখানেও আছে। এখানেও লেফট, যেমন আপনার এখানে যেটা হয় যে এটা একটা অর্থনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এই লেফট এবং রাইট পলিটিক্স এর একটা একটা ক্যাটেগরাইজেশন আছে। যেমন হুম। ধরেন লেফটে যারা, তারা সোশ্যালিজম টাইপ সোশ্যাল সিস্টেম পছন্দ করে। আপনার ধরেন মোর ন্যাশনালাইজেশন। সো কিছু ইকোনমিক পলিসি থাকে, কিছু পলিটিক্যাল পলিসি থাকে। আর যারা রাইট তারা মোর কনজারভেটিভ অ্যাপ্রোচে এবং ফ্যামিলি ওরিয়েন্টেড এবং ভ্যালিউজ ওরিয়েন্টেড বেশি থাকে এবং পুঁজি ইকোনমিক সিস্টেমে মোর ক্যাপিটালিস্টিক সিস্টেম ফলো করে। আমাদের দেশের তো আসলে এগুলিকে আমি মানে কোনো ওইভাবে মানে এই ক্যাটেগরিতে ফেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের দেশের ডানপন্থা মানে হচ্ছে ধর্মীয় চিন্তাধারা, বামপন্থা হচ্ছে যে ধর্মের সাথে থেকে দূরে থাকা। এই ধরনের। আবার যারা আমাদের যথারীতিতে বাম যারা আমাদের দেশে, তারা হচ্ছে না, এ তাদের ধর্মের বিরোধীদের না, ইসলাম বিরোধীদের তাদের আসল কাজ। তারা কিন্তু ওই অন্যান্য ধর্মের প্রতি তাদের কোনো মানে তারা কোনো নেগেটিভ কথা বলে না। খালি ইসলামের বিরুদ্ধে নেগেটিভ কথা বলে। সুতরাং এইটা একটা খুব প্রবলেমেটিক একটা টার্মিনোলজি আমি মনে করি। আমাদের মধ্যমপন্থা মানে সবাই উদার একটি গণতান্ত্রিক পদ্ধতি থাকবে এবং যেখানে যারা রাজনীতি করবে, রাজনীতি তার আদর্শ মানুষের কাছে প্রকাশ করবে। মানুষ সে রাজনীতি কোনটা ফলো করবে না করবে তাদের সেই স্বাধীনতা থাকবে। তো আমি আমাদের দেশের এই বাম ডানকে আমি খুব ক্যাটেগরাইজেশন এ ফেলতে আমার আমার প্রবলেম হচ্ছে। যদিও এখানে আমি ক্লিয়ার লেফট অ্যান্ড রাইট পলিটিক্স দেখি আরকি। আপনার এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণের প্রেক্ষিতে বাংলাদেশে যে একটা টার্ম ব্যবহার করা হয় ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক হুম। রাজনৈতিক দল। এইটাকে আপনি কিভাবে ইভালুয়েট করেন?
না, এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা হচ্ছে যে ধরেন ইসলাম তো একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো শুধুমাত্র আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। আর ইসলাম হচ্ছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব অ্যাক্টিভিটি ইসলাম আপনাকে আমাদেরকে অনুশাসন হিসেবে দিয়ে দিয়েছে। সুতরাং রাজনীতি যারা করে তারা যদি বলে যে আমি মানে ইসলামিক এই অনুশাসন আমি মেনে চলতে চাই এবং এটা আমার প্রিন্সিপাল, আমার পলিটিক্যাল প্রিন্সিপাল হচ্ছে যে আমি ইসলামিক যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বাস্তবায়ন করেছিলেন ওনার এবং সাহাবায়ে কেরাম যেটা করেছিলেন, আমি আমরা এই রাজনীতি করতে চাই যে রাজনীতিতে আমরা একটা ইসলামিক প্র্যাকটিস রাখতে চাই। তো ওইটা যদি তারা এটাকে যদি আমি বলি ধর্মভিত্তিক রাজনীতি, যে তাদের রাজনৈতিক ফিলসফি, আপনাদের প্রত্যেক একটা ভ্যালুস থাকে পলিটিক্যাল পার্টির। এই ফিলসফিটা কি? এই ফিলসফি হচ্ছে তাদের একটা রিলিজন, তাদের ফিলসফি, পলিটিক্যাল ফিলসফি হচ্ছে রিলিজন। যে আমার রিলিজনের ভিত্তি হবে কোরআন কি বলে, সুন্নাহ কি বলে। এটা আমার পলিটিক্সের ভিত্তি। হুম। এবং সেটা অন্যরা অন্যদের পলিসি থাকতে পারে। কিন্তু সেই অনুযায়ী ধর্মভিত্তিক রাজনীতি কি বলতে আমি বুঝি যে তারা ধর্মকে তাদের রাজনৈতিক ফিলসফিকে একটা মাধ্যম হিসেবে ধারণ করে। আর অন্যদেরকে অন্যান্য ফিলসফি থাকতে পারে। যেমন ধরেন আপনার শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে এই মানে এগুলি একটা ভ্যালুস সে তারা কনস্টিটিউশনে ঢুকিয়ে দিয়েছিল। তো এইভাবে যারা ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলে যে না, আমাদের পলিটিক্সের ভিত্তি হচ্ছে, যেমন জামাত ইসলামী যেটা বলে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো এটা তাদের পলিটিক্যাল ফিলসফি। তারপরে তো আপনার পলিটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যখন কেউ যদি পাওয়ারে আসে তখন তো এটা হচ্ছে তখন ন্যাশনাল ইস্যু চলে যায়। একটা হচ্ছে আমার পলিটিক্যাল পার্টির একটা ফিলসফি আছে, আরেকটা হচ্ছে আমি নেশনকে যদি আমাকে লিড করতে হয়, হোয়াট ফিলসফি শ্যাল আই ইমপ্লিমেন্ট। দ্যাট ইজ a different point of view, কিন্তু different situation. মানে আমি যদি ধরেন হাইপোথেটিক্যালি কিংবা ফর দ্য সেক জি, অফ আর্গুমেন্ট আমি যদি বলি জামায়াত ইসলাম ক্ষমতা নিল, জামায়াত জি। ইসলামের পলিটিক্যাল ফিলসফি যদি এস্টাবলিশ করতে চায় তখন কি শতভাগ মানুষের উপর এই ফিলসফিটা এস্টাবলিশ করার চেষ্টা করা হবে? মানে সেই দৃষ্টিকোণ থেকে কি শরিয়া আইন ইমপ্লিমেন্ট করা হবে? আমরা যেই সেটা ধরনের তো তারা বলেছে। মানে আপনার প্রথমত হচ্ছে আমি তো জামাতের মুখপাত্র নয় না, এবং না, না, আমি 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 জামাতের আমি আপনাকে হ্যাঁ, বিশ্লেষক হিসেবে জিজ্ঞেস করছি, জামাতের কোনো হ্যাঁ, হ্যাঁ, মুখপাত্র বুঝতে হিসেবে না। পেরেছি। জামাত যেটা কিন্তু ক্লিয়ারলি তারা বলেছে। জামাত বলেছে যে তারা বাংলাদেশকে একটা ইসলাম ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায় এবং বাংলাদেশে এই দেখেন শরিয়া সিস্টেমটা, শরিয়ার ব্যাপারে যে একটা এটা খুব একটা প্রবলেমেটিক একটা রেটরিক আমাদের দেশে হয় যে শরিয়া মানে হচ্ছে এখন কি হাত কেটে দিবে, মানে এই ধরনের একটা কথাবার্তা মানুষের চলে আসে। শরিয়া হচ্ছে যে আমি আপনি আমাদের যা জীবনযাপন, এবং হুম। আমি যেটা বললাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যে জীবন ইসলামের অনুশাসন হিসেবে চলা, সেটাই হচ্ছে শরিয়ার পার্ট। শরিয়া হচ্ছে হাউ ডু আই লিড মাই লাইফ। এখন যখন জামাত স্পষ্টভাবে বলেছে যে তারা বাংলাদেশের ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি সমাজ তারা উপহার দিতে চায়, যে তাদের গভর্নেন্সের ভিত্তি হবে ইনসাফ, মানবিকতা এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত। তারা কিন্তু বলে নাই যে তারা লিটারেলি শরিয়া মানে এখানে ইমপ্লিমেন্ট করবে। এবং এবং তারা বলেছে যে এই ইস্যুটা তারা মানুষ কনভিন্সড হইলে, যখন মানুষ রেডি থাকবে তখন সেটা ব্যাপারে তারা চিন্তা করতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, তারা স্পষ্টভাবে তারা কিন্তু বলেছে যে তারা শরিয়াকে প্রায়োরিটি দিয়ে, কিন্তু আপনি যদি হিসাব করেন বাংলাদেশের যে সিস্টেম, আমাদের যে সামাজিক আর্থসামাজিক অবস্থা, আমি শুধুমাত্র সুদভিত্তিক ব্যাংক সিস্টেম ছাড়া আর কোনোটাকে আমি মনে করি না যে ইসলামের শরিয়তের বাইরে কিছু আছে। আমি পার্সোনালি, যদিও আমি শরিয়া এক্সপার্ট না, এবং আমাদের আপনি দেখেন আমাদের বিবাহ সিস্টেম, আমাদের ইনহেরিটেন্স সিস্টেম, আমাদের মানুষের যে মূল্যবোধ, আমাদের যে সামাজিক মূল্যবোধ, সবকিছু কিন্তু ইসলামের সাথে মানে ম্যাচ করে। শুধুমাত্র একটা জায়গায় ডাইরেক্ট কন্ট্রাডিকশন আছে, সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম, যেটা সুদের সাথে চলে। কিন্তু বাংলাদেশে ব্যাংকিং অনেক সিস্টেমও ধরনের আবার ইসলামিক অল্টারনেট আছে, মানে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিংও অনেক আছে। ইসলামিক ব্যাংকিং আছে। কিন্তু আপনি যদি আমাকে যদি কেউ বলে যে কোন জিনিসটা বাংলাদেশে ইসলাম বিরোধী ভাবে চলছে, এবং যেটা জামাতে এসে
ওইটাকে চেঞ্জ করে না করলে ইসলাম একেবারে ডুবে যাবে। আমি কিন্তু at this moment I can't see anything. সুতরাং আমাদের দেশের জন্য একটা ইনসাফ ভিত্তিক, ইনসাফটা ইসলাম, ন্যায় বিচার ইসলাম, আপনার মানে দুর্নীতিমুক্ত সমাজ ইসলাম, মাদক মুক্ত সমাজ ইসলাম, সন্ত্রাস মুক্ত সমাজ হচ্ছে ইসলাম। তো এখন এটা শরিয়া মুখে আনা দরকার কি? শরিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ কিভাবে থেকেছে? অন্য ধর্মের লোকেদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে? কিছু চাপিয়ে দেওয়া হয়নি। এবং যেই সব প্রশ্ন করা হয়, এই প্রশ্নগুলির উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছে তার জীবদ্দশায় এবং খোলাফায়ে রাশিদিনের সময়। সুতরাং ইসলামকে, এটা একটা ইসলামোফোবিক রেটরিকের একটা পার্ট, যে ইসলামের কথা বললেই তাদেরকে শরিয়ার ভয় দেখানো হয়। আমরা সবাই যারা মুসলমান বাংলাদেশে সবাই হয় শরিয়া মেনে চলে, আমরা যতটুকু পারি মেনে চলি, হয়তো কিছু আমাদের মানুষ হিসেবে ভুলভ্রান্তি আছে, কিন্তু শরিয়া মেনে চলতে চায় না কিংবা শরিয়াকে খারাপ বলে কোনো লোক নাই কিন্তু কোনো মুসলমান। সুতরাং আপনি যদি মুসলমান হয়ে, শরিয়া ইজ পার্ট অফ মাই লাইফ। সুতরাং এখন এটাকে শরিয়ার নাম দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা শরিয়া ভিত্তিক, এটা নিয়ে পলিটিক্স করতে হবে, এটা কোনো দরকার নেই। আমাদের সমাজ আলহামদুলিল্লাহ একটা একটা এই যে বললাম ইসলামিক মধ্যমপন্থী ইসলাম যেটা বলে, ওই ধরনের একটা সমাজ ব্যবস্থা আছে, যেখানে আপনার সব ধরনের চিন্তাধারা, এখন ধরেন এই যে হিজাব নিয়ে বড় কথা হয়, ইসলাম নারীদেরকে হিজাব করতে বলে, নামাজও তো পড়তে বলে, সবাইকে নামাজ পড়ে, নামাজ না পড়লে কি মেরে ফেলতে হয়, অ্যাটাক করতে হয়? অথবা মহিলারা হিজাব না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে পানিশমেন্ট দিয়েছে? আমার কাছে তো কোনো হাদিস আমি শুনিনি যে অমুক মহিলা হিজাব ছাড়া চলছিল, মোরাল পুলিশ দিয়ে তাকে জোর করে হিজাব পরিয়েছে, অথবা তাকে অ্যারেস্ট করেছে, যেটা ইরানে কিছুদিন আগে হয়েছিল। এই ধরনের কোনো নজির কিন্তু আমি শুনিনি, হয়তো আলেমরা আরো ভালো বলতে পারবেন। সুতরাং এই শরিয়া শব্দটার প্রতি যে একটা ভীতি, এটা আননেসেসারি, এটা ইসলামোফোবিক রেটরিক থেকে এসেছে। আমি মনে করি যে জামাত যে কথাগুলি বলছে, এটা ইসলাম, এবং এটা আসলে যে কোনো ধর্মের মধ্যেও এটা। আপনি যদি একজন ইন্ডিয়াকে বলেন ইন্ডিয়ার বিজেপি ধর্মের নাম নিয়ে রাজনীতি করছে, কিন্তু তারা তো তাদের হিন্দু ধর্মের জিনিস মেনে চলছে না। তারা হিন্দু ধর্মতে আছে নাকি যে তোমরা মুসলমানদেরকে মব লিঞ্চিং করো, মুসলমানদের কাউ ভিজিল্যান্টি করো, মুসলমানদের বিরুদ্ধে এইভাবে অ্যাটাক করো, মসজিদ ভেঙে দাও? কোন হিন্দু ধর্মে আছে? সুতরাং এটা হচ্ছে মানুষ যখন ধর্মকে ব্যবহার করে খারাপ কাজ করে, তখন এটাকে আপনি ধর্মকে বলতে পারেন না, ওইটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করছে তাকে আপনি ক্রিটিসাইজ করবেন। হ্যাঁ, মানে আপনি এই যে ভারতের যে উদাহরণটা দিলেন, এই যে মসজিদে অ্যাটাক করা কিংবা ভেঙে ফেলা, এই ধরনের ঘটনা তো ধরুন বাংলাদেশেও আমরা বছরের পর বছর দেখেছি। মন্দির ভেঙে ফেলা, মব লিঞ্চিং করা, মাইনরিটিদের এই আস্থাটা তাহলে এত বছরেও তৈরি করতে পারল না কেন বাংলাদেশ? আর আপনি যেটা বলছিলেন যে হিজাব পড়তে বলেছে নারীদের, কিন্তু একজন নারী যদি হিজাব না পড়তে চায়, তাহলে তার কি আসলে এই শঙ্কা নিয়ে সমাজে বেঁচে থাকা উচিত যে আমি যেকোনো সময় আক্রমণের মুখোমুখি হব? অবশ্যই না, অবশ্যই না। এবং জামাত স্পষ্টভাবে বলেছে যে তারা এটা কোনোভাবে কারোর উপর কোনো পোশাক চাপিয়ে দেবে না। এবং এটা হচ্ছে যে মানে হিজাবের ভালো জিনিসগুলি যদি সমাজে তুলে ধরা হয়, এবং তারা মানুষ চুজ করবে, এটা একটা নারীর স্বাধীনতা থাকবে যে সে কি চুজ করবে। আমি যেটা আপনাকে বললাম যে আমি জানি না কোনো হাদিস, আমি শুনিনি কোনো ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজনকে পাঠিয়েছে যে যাও অমুক নারী হিজাব করছে না, তাকে যে তুমি অ্যাটাক করো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করে থাকেন, তাহলে কার অধিকার আছে যে একজন নারী সে যদি হিজাব পড়তে না চায় তাকে জোর করে হিজাব পরাবে? কিন্তু এটা তো কোনো মানে এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয় না? নিরাপদ বোধ মানুষ করতে পারেন কি? এই যে বাংলাদেশের ৫৪ বছরে মানে জামাত ইসলাম হয়তো পরিষ্কার করেই বলেছে আপনি যেগুলো বললেন। কিন্তু মানুষের জি। মধ্যে তাহলে সেই আস্থার সংকটটা কেন? যে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি ধর্মের ভিত্তিতে সামাজিক ইনসাফ কায়েম করে, তাহলে আমার নানান রকম আ মত কিংবা আমার জীবনাচরণের যে প্রত্যাশা, সেটি হুমকির মুখে পড়তে পারে। এই আস্থার সংকটটা বাংলাদেশের রাজনৈতিক যে ডোমেইন, সেটা তৈরি করতে পারল হুম। না কেন? সেটা 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 ব্যর্থতা, এটা ২ টা জিনিস আছে। এটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলির ব্যর্থতা আছে। কিন্তু বড় জিনিস বলব এটা যে এটা বাংলাদেশের আমাদের কালচারাল অঙ্গনের ইসলামোফোবিয়া, এবং এই যে একটা ভীতি তৈরি করা হয়েছে ৫৪ বছরে আমাদের। আপনি যখন যদি দেখেন যে ইসলাম মানি হচ্ছে একটা ভয়ের জিনিস, এবং এটা হচ্ছে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও এই ইসলামোফোবিয়াটাকে মানুষের মনের মধ্যে এটাকে অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ বলি। আমাদের দেশের যত নাটক, সিনেমা মানে আমাদের সেই 71 এর পর থেকে হয়েছে,
এই দাড়ি টুপিওয়ালাদেরকে কি ভালো মানুষ দেখানো হয়েছে না খারাপ মানুষ দেখানো হয়েছে? অধিকাংশ খারাপ দেখানো হয়েছে। এটা কেন? আপনি যদি আপনার সমাজে আশেপাশের লোকদেরকে দেখেন যারা দাড়ি টুপি, সমাজের যদি আপনি এটা কম্পেয়ার করেন, আমি বলি না মানুষ হিসেবে সবার মধ্যে ভুল আছে, কিন্তু সামাজিকভাবে যদি আপনি কম্পেয়ার করেন যারা দাড়ি টুপিওয়ালা মানুষ তারা কি তুলনামূলকভাবে অন্যদেরকে খারাপ বেশি না ভালো বেশি? হুম। এটা যদি আপনি একটু কম্পেয়ার করেন দেখবেন এই যে একটা ভয় সৃষ্টি করা যে যাদের দাড়ি টুপি আছে তারা আসলে একটু দুষ্ট প্রকৃতির, এবং এই যে তারা জোর করে তাদের যারা ৩-৪টা বিয়ে করছে, জোর করে তাদের স্ত্রীদেরকে মেয়েদেরকে হিজাব করতে বাধ্য করছে, এগুলি হচ্ছে আমাদের সাইকিতে আমাদের মনস্তাত্ত্বিক পর্যায়ে এটা এফেক্ট করেছে যে ইসলাম মানেই হচ্ছে এরকম। না কিন্তু তারপরে ডক্টর দেখেন যে আজমি তালিবানরা এইরকম যা করছে, ঘটনা তো ঘটে, মানে এরকম ঘটনা যে ঘটে না না তা তো না, সমাজে ঘটে না তো। এটা এটা ঘটে, তো এই জন্যই বলছি ঘটে ঘটে, কিন্তু এটা এটা ইসলামকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামকে ভালোভাবে শেখানো হয়নি। আমাদের ইয়াং জেনারেশনদেরকে সঠিক ইসলামিক জ্ঞান দেওয়া হয়নি, এবং এটার ফলে ইসলামের প্রতি যে ভীতিটা, এবং যেটা আমি বলছিলাম যে তালিবানরা যেটা করেছে ওটা দেখে মনে ও ওইটাই যদি ইসলাম, অথচ তারা ইসলাম থেকে সবচেয়ে দূরে যদি কারা থাকে ইসলামিক সমাজ ব্যবস্থার, এটার তালিবান একটা উদাহরণ। তো এটা হলো সমস্যা যে আমরা একদিক দিয়ে আমাদের কালচারাল অঙ্গনে এটা মনস্তাত্ত্বিক আমাদের সাইকিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষার মাধ্যমে আমরা মানুষকে এটা বোঝাতে পারিনি যে ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সমাজ ব্যবস্থা আসলে কি, এবং ইসলামী সমাজ ব্যবস্থায় এটার কোনো সুযোগ নেই। আমি একজন বাবা হিসাবে আমার মেয়েকে আমি হিজাব করতে বাধ্য করতে পারি না, আমি শিখাতে পারি, কিন্তু আমার মেয়ে যখন বড় হবে, আমার মেয়ে যখন অ্যাডাল্ট হবে, আমি তাকে জোর করে হিজাব করাতে পড়ানোর অধিকার আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে দেন নাই। কারণ আল্লাহ তাদেরকে, তার প্রত্যেককে যখন সে অ্যাডাল্ট হবে তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বাবা মাকে আল্লাহ বলবে যে তোমরা তোমার থেকে শিক্ষা দিয়েছো, কিনা শিক্ষা দেওয়ার দায়িত্ব বাবা মার, কিন্তু জোর করে করিয়ে দেওয়ার দায়িত্ব কারো না। তো এই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এটা হয়নি, আমাদের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এই জিনিসটা আমরা মানুষের মধ্যে এই ভয়টা দূর করতে পারিনি, এবং অনেকে এই রং কাজটা করেছে, করার কারণে একটা সামাজিকভাবে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, যার কারণে আমাদের সাইকিতে একটা ভয়, এই জন্য বারে 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 এই কোশ্চেনটা আসছে যে এক যদি ইসলামী দল যদি ক্ষমতায় আসে তারা আমাদের সাথে কি করবে। আমার মনে হয় যে এখন এবার যদি জামাতকে সুযোগ দেওয়া হয়, জামাত যদি মানুষের আস্থা নিয়ে ক্ষমতায় আসে, জামাতের সেই দায়িত্ব হবে প্রমাণ করে দেওয়া যে তারা মুখে যা বলছে তারা তার করিয়ে দেখছে যে মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং মানুষের ধর্মীয় রীতিনীতি পালন করার স্বাধীনতা যে সম্পূর্ণভাবে ইসলামিক সিস্টেম মানে একটা তারা যে কথাটা বলছে তারা যেটা মেনটেন করতে পারে এটার প্রমাণ করানোর মাধ্যমে এই ভয়টা হয়তো দূর হবে। তার আগে হয়তো এই ভয়টা থাকবে, এবং এই ভয়টাকে আমি খুব অমূলক মনে করি না, বিশেষ করে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং আমাদের গত 54 বছরের ইতিহাসের কারণে। এই আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে আমি যদি ধরেন গত কয়েক মাসের কয়েকটা বক্তব্য আপনাকে একটু মনে করিয়ে দিই, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের, ধরেন কর্মঘণ্টা নারীদের ৫ ঘণ্টা করা, ম্যারিটাল রেপের এক ধরনের সংজ্ঞা দেওয়া, এবং ধর্ষণের শিকার যিনি তাকেই অসৎ বলা, তার পাশাপাশি আরও বেশ কিছু বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, যদিও একটা টুইট পরে জামায়াতে ইসলাম বলেছেন যে এটি হ্যাকড হওয়া, সেটি যদি বাদও রাখি, এই ধরনের মন্তব্য কি মানুষের মধ্যে মাঝে মাঝে একটা সমালোচনার তৈরি করে না? আমি আপনার রেপের উত্তর বলতে পারবো না, আপনি যে স্টেটমেন্টটা আমাকে দেখতে হবে, কারণ এরকম স্টেটমেন্ট আমি নিজে দেখিনি। কিন্তু আপনার ৫ ঘন্টার ব্যাপারটা আমি বলতে পারি। ৫ ঘন্টার ব্যাপারটা উনি ব্যাখ্যা করেছেন, এবং এটা বলেছেন যে এটা একটা অপশন, পার্টিকুলারলি যারা মানে যাদের সন্তান হয়েছে, অল্প বয়সী মা, হুম। এবং মানে অল্প বয়সী বলতে কি মানে বাচ্চা যদি অল্প বয়সী থাকে, একদম একদম পোস্ট প্রেগনেন্সি সিচুয়েশন, যেটা প্রথম ২-৩ বছর, যেটা ২ বছর তো মানে সন্তানকে মানে দুধ খাওয়ানোর মায়ের একটা বড় দায়িত্ব। এটার কারণে তাদের কাজ ওইভাবে করা একটা ডিফিকাল্ট, পুরো ৮ ঘন্টা কাজ করতে গেলে বাচ্চাকে যে মায়ের যে রাইট বাচ্চার আছে মায়ের উপরে, সেটা একটা প্রবলেম হতে পারে। এটা একটা অপশন হিসেবে বলেছেন যে যারা চায় তারা ৫ ঘন্টা কাজ করবেন এবং তারা ৮ ঘন্টার বেতন পাবেন। ওই ৩ ঘন্টার জন্য ওই অর্গানাইজেশনগুলি আবার লোক নিতে পারবেন, এবং উনি ক্লিয়ারলি বলেছেন, ওনার ম্যানিফেস্টোতে এটা ক্লিয়ারলি বলেছেন হুম। যে ৫ ঘন্টার তারা কিন্তু ৮ ঘন্টার বেতনই পাবেন, হুম। 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 কিন্তু যে ৩ ঘন্টার যে ডেফিসিট একটা অর্গানাইজেশনের জন্য, ওইটার জন্য তারা অন্য লোকদেরকে এই ওয়ার্ক ডেফিসিটটা পালন করতে পারেন। তার মানে রাষ্ট্র এই এক্সট্রা ৩ ঘন্টার টাকাটা দিয়ে দিবে, কিন্তু তাহলে কিন্তু ভর্তুকি একটা দিবে। নারী, এবং সেটা তার ঐচ্ছিক, হুম। সে কিন্তু এটা এমন না যে নারী ৫ ঘন্টার বেশি কাজ করতে পারবে না, এটা তার ইচ্ছা। সে যদি
চায় যে আমি 5 ঘন্টার বেশি কাজ করব না, তাকে এই সুযোগটা দেওয়া হবে। হুম। এটা না এটা কিন্তু কিন্তু ধরেন উনি ম্যানিফেস্টো এই যে থেকে বলেছেন। নারীদের প্রতি এই সম্মান দেখানোর পরও যখন আবার হুম, দেখা হয় যে জামাত ইসলামে একজন নারীকেও নমিনেশন দিল না, আ আ হুম। এইটা কি এক ধরনের শঙ্কা তৈরি করে না মানুষের মনে? এটা উনার কিন্তু বলেছেন। উনি যেটা বলেছেন যে, "We are preparing" উনি যে আপনার আল জাজিরা ইন্টারভিউটা হয়তো হ্যাঁ, দেখেছেন। দেখেছি আমি। এবং হ্যাঁ, তো প্রিপেয়ারিং এবং আমার কাছে মানে দিলে হয়তো ভালো হতো। কিন্তু তারা হয়তো যেমন আগে তো তারা মহিলা এমপি তাদের ছিল। হুম, এবং সংরক্ষিত আসন থেকে এবারও এই সিস্টেম তো নিশ্চয়ই এখনো আছে। এবং নেক্সট ইলেকশনে 5% দেওয়ার যে একটা সংস্কারের কথা বলা হয়েছে, এই সংস্কারে তো জামাত পুরোপুরি একমত। হুম, তো আগামী ইলেকশনে 5% তো এটা বাধ্যকতা তারা দিবেন। আর এবার যেটা হয়েছে যেটা আপনি মানে তারা যেটা বলতে চাচ্ছেন, এখন এটা হলো তারা ভালো বলতে পারবেন। তারা বলতে যারা তাদের তারা বলতে চেয়েছেন যে মানে এখনই আপনি খালি একটা উদাহরণ দেন যে বিএনপির যে ৮ জন ক্যান্ডিডেট তারা কিন্তু সবাই হয়তো তার ভাই বা বাবা কিংবা স্বামীর কোটাতে আসছেন। এরকমভাবে তাদের জায়গায় আসছেন। আমাদের সমাজ সিস্টেমে একজন নারী নিজে অগ্রসর হয়ে তারা একজন এমপি হওয়ার মতো যে ক্যাম্পেইনিং যে কাজ করার, এটা হয়তো জামাতের ক্ষেত্রে জামাত যাদেরকে নমিনেশন দেওয়ার মতো যোগ্য মনে করতে চায় বা দিতে চায়, সেরকম হয়তো লোক তাদের এখনো তৈরি হয় না। এটা তাদের বক্তব্য যে হয়তো আগামী ৫ বছরে তারা তৈরি করতে পারবে। আপনি দেখেন আপনি এই ফার্স্ট টাইম আমি এবার জামাতের প্রতিনিধিরা, মহিলার প্রতিনিধিরা টক শোতে আসছে। হিজাব নিকাব পরে, নিকাব ছাড়া কিন্তু তারা টক শোতে এসে কথা বলছে, হুম। পলিটিক্যাল অ্যানালিসিস করছে। তো আই থিংক দে হ্যাভ স্টার্টেড। এটা একটা প্রসেসের ব্যাপার। রাতারাতি কিন্তু আপনি ১-১.৫ বছরের মধ্যে আপনি একজনকে এমপি হওয়ার জন্য রেডি করা হুম। এটা একটা ইজি ব্যাপার না। তো উই শুড গিভ দেম আ চান্স। আমার শুধু এই একটা কারণে যদি বলেন যারা নারী বিদ্বেষী, লুক এট দ্য ওয়ে জামাতে 43% আম হচ্ছে নারী। এবং হুম। নারীরা অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু ইলেকশন কিন্তু ক্যাম্পেইন এ সেই তারা অ্যাক্টিভলি 43% এর মধ্যে কেউ কিন্তু কখনোই জামাতের আমির হতে পারবেন না। এটা তো তাদের একটা এখন উনি একটা ব্যাখ্যা দিয়েছেন এবং এটা একটা ইসলামিক ওরিয়েন্টেশন থেকে এই হাদিস থেকে ব্যাখ্যা দিয়েছেন। এটা আমি এই ব্যাপারে আই এম নট অ্যান এক্সপার্ট। আমি আপনাকে বলতে পারব না। কিন্তু এটা আমি যেটা বলতে পারি যে এটা হয়তো একটা সময় আরো আম ইয়ে আপনার কি বলে যারা হুম, স্কলারলি ডিসকাশন হয়ে একটা সময় হয়তো একটা সিচুয়েশন উনি ফ্র্যাঙ্কলি বলেছেন। এখন যেহেতু উনি বলেন যে হুম, আমার দলের জন্য আমি আ আ আমাদের সিস্টেমে এখনো ওইটা নাই। হুম, যে নারী আমির হওয়ার ব্যাপারটা যেহেতু ইসলামিক একটা বাইন্ডিংস তারা মনে করে তাদের স্কলারলি কিংবা এখন যে ফিকহ যেটাকে বলে ইসলামিক হুম, মানে সিস্টেম এটার মধ্যে তারা মনে করে যে স্কুল অফ থট থেকে তারা আসছেন, এই স্কুল অফ থটে এটা একেবারে আমির হওয়া টপ একদম নাম্বার 1 পজিশনে তারা হয়তো এই মুহূর্তে মনে করছেন। এরপরে স্কলারলি ডিসকাশনের মধ্যে ফিউচারে এটা চেঞ্জও হতে পারে আমি জানি না। আর যেহেতু আমি এটা এক্সপার্ট না আমি ইসলামিক সাইডটা আপনাকে বলতে পারবো না। তো আপনি তারা স্ট্রেট ফরওয়ার্ড তারা বলেছে। আর আরেকটা জিনিস আপনাকে বলি, নারী আমির হওয়া বেশি ইম্পোর্টেন্ট নাকি বাংলাদেশের নারীদের অ্যা মানে নিরাপত্তা, তাদের অগ্রসর হওয়া, তাদের শিক্ষা, তাদেরকে তাদের কর্মসংস্থান, তাদের যে রাইটস গুলি আছে এটা এনশিওর করা। আমাদের আগে যে ২ জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের নারীদের অবস্থা কি? হুম, যদি চেঞ্জ না হয় এক নারী মানে আমির হওয়ার মধ্যেই এটাকে কেন আমরা ওই রেটরিক এর মধ্যে রাখছি? জি, নারীদের রাইটস কে মানে আমরা এস্টাবলিশ করতে পারছি কিনা? তো এটা তো উনি এখনকার কনটেক্সট এ বলেছেন এবং এটা উনি ফ্র্যাঙ্কলি বলেছেন। হুম। এটাতে ডিনাই করার কিছু নাই। কিন্তু আমি বললাম যে এটা ইসলামিক ব্যাখ্যা উনি দিয়েছেন। সেটা রাইট কি রং এটা নিয়ে ইসলামিক স্কলাররা ডিসকাস করবেন। কিন্তু আ আই এম মোর ইন্টারেস্টেড টু নো যে আমাদের দেশের নারী এই যে দেখেন এখন ক্যাম্পেইন এর মধ্যে কয়েকটা জায়গাতে নারীদের উপরে অ্যাটাক করা হয়েছে। ওইটার ব্যাপারে কি করা হলো? কেন হচ্ছে এই অ্যাটাক? হুম, আর প্রেগন্যান্ট নারীর মহিলার পেটের মধ্যে লাথি মারা কেন হচ্ছে? কেন বলা হচ্ছে যে আমরা তার কাপড় খুলে ফেলবো ইলেকশন ক্যাম্পেইন করতে আসলে? এটা নিয়ে কেন আমরা ওয়ারিড না? আমরা ওয়ারিড যে একজন এই জামাতের আমির কেন নারী হতে পারবে না? এটা নিয়ে আমরা যতটা ওয়ারিড, আমরা যদি তার 10% ওয়ারি এগুলি দেখতাম, নারীর নিরাপত্তা নিয়ে চিন্তা করতাম সার্বিকভাবে, তাহলে কিন্তু আমাদের নারীরা অনেক ভালো থাকতো। আপনি আমাদের সোসাইটাল ইমপ্যাক্ট টা দেখেন। হুম। না আমি ইন্দিরা এই গান্ধী এই আমি এই কত প্রশ্নটাই আগে করতে প্রাইম মিনিস্টার চাচ্ছিলাম হয়েছে যে ইন্ডিয়াতে? ইন্দিরা গান্ধী কত আগে প্রাইম মিনিস্টার হয়েছে? ইন্ডিয়াতে নারীদের অবস্থা কি?
So it is a symbolic thing. It makes no difference না, to আমি the আমি এই প্রশ্নটা একটু করতে চাচ্ছিলাম যে মানে নারীদের নিরাপত্তা কিংবা নারীদের অধিকার এইটা তো একটা সামাজিক বোঝাপড়ারও অংশ। সেই সামাজিক জি। বোঝাপড়াটা কি তৈরি করতে পারল বাংলাদেশ এত বছরে? আনফরচুনেটলি আমরা পারিনি, এবং এটার কারণটা কি? এটাই যেন বললেন যে আমি যেটা মনে করি যে আমাদের আর্থসামাজিক, আমাদের অনেক এডুকেশনের দরকার। আমাদের মেন্টালিটিতে অনেক চেঞ্জ আনা দরকার। আমরা যে একটা প্যাট্রিয়ার্কি সিস্টেমে আছি, এটা কিন্তু ইসলামিক প্যাট্রিয়ার্কি থেকে আসেনি। হুম, আমরা এই যে আপনার অবিভক্ত ভারতে আমরা যে কালচারে আমাদের সোসাইটি বড় হয়েছে, আপনি ইন্ডিয়াতে যে যদি দেখেন নারীদের অবস্থা কি, এটা দেখলে বুঝবেন। অথচ ইসলাম নারীদেরকে কখন কি অধিকার দিয়েছে? নারীদের ইন্ডিয়াতে কয়শো বছর আগে তো সতীদাহ প্রথা ছিল। আর আমাদের রসুল সাল্লাহ ইসলামের সময় একই কাজ করা হতো। মেয়েদেরকে মেয়ে জন্ম হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেখানে মহিলাদেরকে কি, নারীদেরকে কি রাইটস দেওয়া হয়েছে? এই ওয়েস্টার্ন সোসাইটি, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে 200 ইয়ার আগে, যারা আমি ইংলিশ লিটারেচার পড়ে বলি যে প্রাইড এন্ড প্রেজুডিস পড়ো, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নভেলস, মানে জেন অস্টেনের। ওইখানে দেখা যাচ্ছে তার 5 মেয়ে, তার কোনো ছেলে নাই, সুতরাং তার সম্পত্তি ভদ্রলোকের কাজিনের কাছে চলে যাবে সম্পত্তি, মেয়েরা কেউ পাবে না। 200 বছর আগের ঘটনা। জি, অথচ 1400 বছর আগে ইসলাম কি দিয়ে গেছে, নারীদেরকে কি অধিকার দিয়ে গেছে? সুতরাং আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কালচারালি আমরা এশিয়ান আছি, আমরা ইসলামিক্যালি ইসলামিক সাইড থেকে কিন্তু আমরা মেয়েদেরকে ট্রিট করি না, আমরা কালচারাল সাইড থেকে ট্রিট করি। আমরা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে থাকি, যেটা বাবা যা বলবে, আগে থাকবে বাবার দাস, তারপরে স্বামীর দাস, তারপরে সন্তানের দাস, অথবা ভাইয়ের দাসী। দাসী যাকেই বলতেছে, তাদের নিজস্ব তাদের যে মানে প্রতিভা আছে। অনেক আগে আমাকে একজন প্রশ্ন করেছিল, কোন আগে আমার ওয়াইফ তখন মাস্টার্স করছিল, তবে ওয়াইফ মাস্টার্স করার কি দরকার, ওয়াইফ কি চাকরি করবে? আমাকে চাকরি করলে সমস্যা কি? আল্লাহ কি ছেলেদের থেকে মেয়েদেরকে ট্যালেন্ট কম দিয়েছে? কোন কোন কোরআনে আছে, হাদিসে আছে যে আমরা ছেলেদেরকে 80% জ্ঞান দিয়েছি, মেয়েদেরকে 50% জ্ঞান দিয়েছি। এই যে জ্ঞান অর্জন করা ফরজ, এবং তখন বলা হচ্ছে প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের জন্য ফরজ। জি। তো আপনি আন্তর্জাতিক এইভাবে আমরা, জি। আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন, গবেষণা করেন। বাংলাদেশের এই মুহূর্তের পররাষ্ট্রনীতি এবং সামগ্রিক কূটনীতিকে কিভাবে বিশ্লেষণ করবেন? যখন আমরা আ পোস্ট 5th অগাস্টে ভারতের সাথে এক ধরনের টানাপোড়েন দেখলাম যে ভারতের সাথে আমাদের ৪,৫০০ কিলোমিটারের বর্ডার। আবার একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হলো। চীনের সাথে নানা রকম চুক্তিও হচ্ছে, কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যা আসার কথা ছিল, যে ধরনের একটা হাইপ আমরা শুনেছিলাম, সেই অর্থে এলো না এবং ব্যবসায়ীরা খুবই কি বলবো, মানে বিরক্ত তো বটেই এবং তারা খুব শঙ্কায় আছেন সামনের দিনের বাণিজ্য নিয়ে। এই পররাষ্ট্রনীতির বিবেচনাটায় আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বর্তমান বাংলাদেশকে? আসলে তো এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, হ্যাঁ। এবং এম, আমি যদি ইউনিট সরকারকে একটা বিষয়ে কৃতিত্ব দিতে পারি, অনেক বিষয়ে কৃতিত্ব দেওয়ার আছে, আবার অনেক বিষয়ে ব্যর্থতাও আছে, কিন্তু একটা অন্যতম কৃতিত্ব যে আমাদের মানে দ্বিপাক্ষীয় সম্পর্ক, আমাদের আমাদের প্রতিবেশীদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে আমাদের আত্মমর্যাদা বোধকে আমরা প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতের কলোনি হতে চাই না, আমরা ভারতের সাথে সুসম্পর্ক রেখে আমরা একটা সুষম, আমাদের যেটা ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটা প্রতিবেশী সুলভ আমরা আচরণ করতে চাই ভারতের সাথে। এবং এই যে ভারতের দিকে চোখ রেখে কথা বলা, এবং এইভাবেই যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং আমরা স্বাধীন সার্বভৌম দেশ থাকবো, আমাদের পররাষ্ট্রনীতি আমরা ঠিক করব, আমাদের রাষ্ট্রনীতি আমরা ঠিক করব। অন্য কোনো দেশ থেকে কেউ এসে আমাদেরকে কিছু ডিকটেট করে দিয়ে যাবে, এটা হতে পারে না। এই এই জিনিসটা আমার মনে হয় ইউনিট সরকারের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস। এবং পরবর্তী সরকারেরও এটাই করা উচিত, যেই সরকারে আসবে, যে এবং যদি বিএনপি আসে, বিএনপি মনে রাখতে হবে যে তারেক রহমান সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব কিরকম পররাষ্ট্রনীতি করতেন। ওই পররাষ্ট্রনীতি যদি উনি করেন, তাহলে উনি ঠিক কাজ করবেন। সুতরাং এটা একটা ইন্ডিয়ার সাইডটা আমি বললাম, যে যেহেতু আমাদের চারিদিকে ইন্ডিয়া এবং হুম, তাদের সাথে সম্পর্কটা আমরা, আমাদেরকে ইন্ডিয়াকে বোঝাতে হবে, বুঝে যাবে, দেখেন আপনাদের সম্পর্ক কিন্তু পিপল টু পিপল করতে হবে। হুম। আপনারা বাংলাদেশের কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে যদি সম্পর্ক করতে চান, তাহলে ওই পলিটিক্যাল পার্টি করলে বাংলাদেশের জনগণ যে এতটা বেশি ভারত বিদ্বেষী হয়ে গেছে, ভারত বিরোধিতা এবং ভারত বিদ্বেষী হয়ে গেছে, এটা দায়টা কার? এটা তো বাংলাদেশের জনগণকে দায় দিলে হবে না। ভারত এমন কিছু কাজ করেছে যেটা কারণে হয়েছে। সুতরাং আমাদের পরামর্শিত হওয়া উচিত যে আমরা সম্পর্ক ভালো রাখবো,
এবং এটা ন্যায়পরায়ণের ভিত্তিতে আমাদের ট্রেড এক্সচেঞ্জ, আমাদের কালচারাল এক্সচেঞ্জ, আমাদের অর্থনৈতিক যেসব ইয়ে আহ, এবং আমাদের কূটনৈতিক যে সম্পর্ক সবকিছু থাকবে মানে ন্যায়পরায়ণতার ভিত্তিতে, ন্যায্য ভিত্তিক। কি- এরপরে আপনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে যেটা হয়েছে এটা কিন্তু বাংলাদেশ একা না, এটা তো আপনার ট্রাম্প সরকার না, এসে ওইটা যে, বাংলাদেশ সেন্ট্রিক ডিসিশন না, কিন্তু বাংলাদেশেরও সেটার একটা ইম্প্যাক্ট এবং পড়েছে। আমি মনে করি বাংলাদেশ নেগোশিয়েট করে একটা ভালো জায়গায় এসেছে হুম। যতটুকু আসা যেত, এবং দেখুন ইন্ডিয়ার থেকে ভালো অবস্থায় আমাদের অবস্থা এই আপনার ট্যারিফের ব্যাপারটা। আর যেটা আপনি আরেকটা কি বললেন, চায়নার যে এই যে মানে আমার আপনার মানে ফরেন ট্রেড, ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা বিদেশি হ্যাঁ, বিনিয়োগ নিয়ে। ইনভেস্টমেন্ট, এইটা কিন্তু আই ফিল দ্যাট ইট ইজ জাস্ট বিকজ আপনাকে মানে এই একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট দেখে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এখন মানে, কারণ দুইটা জিনিস আমি কিছু মনে করি। একটা হচ্ছে যে তারা মনে করছে যে বাংলাদেশের স্টেবিলিটির অভাব আছে, যেহেতু এত বড় একটা বিপ্লবের পরে একটা ট্রানজিশন গভর্নমেন্ট 1.5 বছরে আমাদের অনেক টার্মোয়েল গেছে, যেখানে বিভিন্ন সিস্টেম আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন ভেঙে পড়েছে, হুম। এগুলিকে রিভাইভ করা ইনএক্সপিরিয়েন্সড গ্রুপ অফ পিপল দ্বারা, এটা এটা হাই এক্সপেকটেশন ছিল, এটা তাদের পক্ষে খুব খুব কঠিন। আমি আই উইল ডেফিনেটলি গিভ দেম এ বেনিফিট অফ ডাউট। অনেকে খুব একটু হার্শ হয়ে যান ইউনিট সরকারের প্রতি, আমি মনে করি যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং এটার কারণে হয়তো তারা দেখছে যে বাংলাদেশ স্টেবল হবে কিনা এটার জন্য ওয়েট করছে। তাহলে কি আর আরেকটা আগামী। হচ্ছে যে যখন ইলেকশনের দিকে চলে আসছে তখন বলছে ইলেকশন হোক, কারা পাওয়ারে আসে, হুম। তখন তো 5 বছরের জন্য একটা গভর্নমেন্ট আসবে, তখন করব। তাহলে আমার কাছে আগামী মনে হয় যে আগামী নির্বাচিত সরকারের উপর কি একটা বড় চাপ আছে? চাপ তো আছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশকে যদি তারা মানে এই জন্য যেই দলই ক্ষমতায় আসুক তাদেরকে একটু একটা যদি এই মানে কি বলে প্রি ইলেকশন যে একটা এক ধরনের টেনশন রেটরিক আপনার, এটা এটা খুব অস্বাভাবিক না? যে হুম। এক ধরনের যে সিচুয়েশন আছে যে কেউ কেউ সবাই সবাই সমালোচনা করছে, একদল আরেক দলের যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এটা খুব খুব অস্বাভাবিক কিছু না। হয়তো কিছু কিছু জিনিসে কিছু বাড়াবাড়ি হয়েছে, কিন্তু পোস্ট ইলেকশন যদি সব দল একসাথে কাজ করতে পারে, সরকারি দল বিরোধী দল, আমরা ঐক্যবদ্ধ, আমি কিছু কিছু টেন্ডেন্সি গত 1.5 বছরে দেখেছি, যেটা আমি আই এম এনকারেজ, যে যখন ন্যাশনাল ক্রাইসিস সিচুয়েশন হয়েছে সব পলিটিক্যাল পার্টি এক হয়ে তারা দেশের জন্য এক হয়ে গেছে। তো আমি মনে করি যে এটা হওয়া সম্ভব, এবং এই ইলেকশনের পরে যখন যারাই সরকারে আসুক, যারাই বিরোধী দলে হোক, তারা একসাথে যদি বাংলাদেশকে প্রোগ্রেসের দিকে নিয়ে যায়, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। স্টেবল গভর্নমেন্ট আসলে আপনার এই ফরেন ইনভেস্টমেন্টগুলি তখন আসা শুরু হবে, আশা করি আমি, ইনশাল্লাহ। আমি একটু শেষ প্রশ্ন করব। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন? ধরেন ১০ বছর পরের বাংলাদেশ কোথায় দেখেন? আমি আশাবাদী, আমি সবসময় নিজেকে অপটিমিস্টিক মানে ভাবতে পছন্দ করি। আমি আশা করি যে আমাদের দেশের যে যারা রাজনৈতিক দলগুলি আছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু মানে অবজারভেশন আছে, আমার কিছু একটু ওয়ারিও আছে, যে আমরা আমাদের পলিটিক্যাল সাইডে আমরা আমাদের ম্যাচুরিটি সবার মধ্যে সব রকম আছে কিনা, কিছু কিছু নেতা এই যে কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে অন্যের সমালোচনা করতে গিয়ে আমরা মাঠটা ছাড়িয়ে যাচ্ছি কিনা, মানে আমি একটু এবং সাপ্লিমেন্ট করি প্রশ্নটা। মানে আপনি তো বলছিলেন জি যে আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিয়েই গড়তে হবে। জি জি রাজনৈতিক সরকারি দল জি কিংবা বিরোধী দল। এই সবার মধ্যে কি আসলে সবাই থাকবে? আমি যদি ধরেন প্রিসাইজলি বলি, যে দলটি আম যে দলটির পতন হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র কারণে, তাদেরও তো একটা সমর্থক গোষ্ঠী আছে। তারাও কি এই আছে। সবার মধ্যে থাকবে? এখন সেটা আপনার মানে এটাকে আপনাকে ইউ হ্যাভ টু কোয়ালিফাই দ্যাট কোয়েশ্চেন ইন টার্মস অফ বিচার ব্যবস্থা, বিচার করা, এবং এখানে যেখানে দেখতে হবে যে আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে যেতে হবে। হুম। নো ডাউট অ্যাবাউট ইট। এটা হয়তো এই সরকারের পক্ষ থেকে ডিফিকাল্ট ছিল, ইউনিয়ন সরকারের পক্ষে করা ডিফিকাল্ট ছিল। যে সরকারই আসবে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যারা সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া, হুম। এবং তাদেরকে শাস্তি দেওয়ার পরে যারা আছে তাদেরকে নিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আসতে হবে। এখন আমি মানে আমি ইন প্রিন্সিপাল আমি মনে করি যে আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি। হুম। আওয়ামী লীগের সাপোর্টার যারা, তাদের ব্যাপারে আমার কোনো, যারা নিরপরাধ সাপোর্টার, যারা কোনো অন্যায় কাজ করেনি, তাদের প্রতি আমার এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কথা বলছি। কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল যে সিস্টেম ছিল, আওয়ামী লীগের যে পলিটিক্যাল লিডারশিপ ছিল, দে বিকেম এ কাল্ট, দে বিকেম এ মাফিয়া, এবং মাফিয়ার কোনো জায়গা থাকতে পারে না। সুতরাং দে হ্যাভ টু কাম ব্যাক অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এবং এটা কি আওয়ামী লীগ নামে আসবে না কি নামে আসবে, ফিউচারে কি হবে, এটার একটা
at this moment বলা ডিফিকাল্ট, কিন্তু ইট হ্যাজ টু গো থ্রু এ লং প্রসেস অফ মানে একটা হচ্ছে বিচার হওয়া, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে পলিটিক্স হিসাবে আসতে হবে, মাফিয়া বা অর্গানাইজেশন না। যেমন ধরেন তাদের কোনো অনুশোচনা নেই, তো ইউ কান্ট ইভেন স্টার্ট। আপনি স্টার্ট করবেন কিভাবে? আমি যদি অন্যায় করি তখন আপনি আমাকে প্রথমে স্বীকার করতে হবে যে আমি অন্যায় করেছি, তখন না আমার কথা বলার সুযোগ হয়। আমি যদি বলি যে সবই ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র, আমরা কিছুই করিনি, আমরা ধোয়া তুলসী পাতা, আর চোখের সামনে যা দেখলাম, যা এভিডেন্স আছে এটা মিথ্যা, আর আমি যা বলছি তা সত্য, তাহলে আপনি তো স্টার্ট করার সুযোগ নাই। আওয়ামী লীগের আমি এই মুহূর্তে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমি স্টার্টিং পয়েন্টও দেখছি না। কিন্তু এটা হতে পারে ভবিষ্যতে, ভবিষ্যতে যদি হতে পারে যে তারা যদি রিয়ালাইজ করে, তারা মাফ চায়, তারা বলে যে আমরা এখন we want to come back as a political party, political entity, এবং যারা অন্যায় করেছে তাদের বিচার হলো, বিচার হওয়ার পরে যারা আছে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে এটা হওয়া দরকার। বাংলাদেশে এরকম ডিভিশন এটা তো চিরদিন এইভাবে থাকতে পারে না, কিন্তু দিস ইজ এ লং প্রসেস এবং দে হ্যাভ টু ফার্স্ট অ্যাকনলেজ ইট। 10 বছর পরের বাংলাদেশ কোথায় দেখেন? আমি আশা করি বাংলাদেশ একটা স্টেবিলিটির দিকে যাবে, ইনশাআল্লাহ, উইথ অর উইদাউট আওয়ামী লীগ এটা তারা ডিসাইড করবে। কিন্তু জামাত, বিএনপি এবং আরো পলিটিক্যাল এনসিপি, আমি আশা করব এনসিপি আরো পলিটিক্যাল পার্টি হিসেবে আরো ম্যাচিওর হবে, আরো গ্রো করবে, এবং তারাও একটা তৃতীয় শক্তি হিসাবে পলিটিক্যাল এন্টিটি হিসাবে আসবে। আমি চাই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হোক, এবং আমরা যদি একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকে যাই, এই যে সংস্কার যদি, আমি খুব আশা করি যে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। এবং আমার একটা ভয় আছে যে বিএনপির কথাবার্তা, বিএনপি ম্যানিফেস্টোতে তারা এই সংস্কারের বেশ কিছু জিনিসগুলি তারা চেঞ্জ করতে চাচ্ছে, এটা নিয়ে আমার একটা ভয় হচ্ছে। আমি যদি মনে করি যদি সংস্কার যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এটা যদি হ্যাঁ ভোটে পাস হয় এবং এইভাবেই ইমপ্লিমেন্টেড হয়, এবং আমাদের তাহলে একটা অটোমেটিক আমাদের একটা ট্রানজিশন এবং একটা নিউ গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ যদি 5 বছর একটা দলকে ক্ষমতা রাখার পরে মনে করে যে উই ওয়ান্ট টু চেঞ্জ, দে উইল হ্যাভ দ্য রাইট টু চেঞ্জ। এই স্ট্রাকচারটা যদি আমরা আগামী এই ইলেকশনের পরে নেক্সট ইলেকশনে যদি আমরা এইভাবে করতে পারি, এবং আমরা আমাদের সিস্টেমে যদি বিচার বিভাগকে স্বাধীন রাখা, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন রাখা, আমাদের প্রশাসনে যদি দুর্নীতি কমানো, আমি তো 100% চলে যাবে বলছি না, ইটস এ বিগ লং প্রসেস। আমরা যদি কিছু পজিটিভ ডাইরেকশনে যেতে পারি দেশ, এবং তাহলে আমি আশাবাদী যে 10 বছর পরে বাংলাদেশ উইল মুভ টুয়ার্ডস আমাদের যে রিসোর্সেস আছে, হিউম্যান রিসোর্সেস এবং ন্যাচারাল রিসোর্সেস, যে আমরা একটা বেটার ট্রাজেক্টরিতে যাব। এ ব্যাপারে আমি অপটিমিস্টিক থাকতে চাই, এবং আশা করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ওইদিকে যাওয়ার জন্য। আমরাও অপটিমিস্টিক থাকতে চাই। ডক্টর সালমান আল আজামি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ব্রিটিশ বাংলাদেশি একাডেমিশিয়ান এবং অথর ডক্টর সালমান আল আজামির সাথে। আমাদের পডকাস্ট কথা চলুক দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।